নমস্কার সুপ্রিয় দর্শক, সকলকেই স্বাগত হিন্দু লাইভস ম্যাটার ইউটিউব চ্যানেলে। দর্শক, বাংলাদেশের ক্ষমতা থেকে শেখ হাসিনার পতন এবং এই যে ছাত্রদের নেতৃত্বে বা জামাত শিবিরের নেতৃত্বে এই তথাকথিত বিপ্লবের ক্ষেত্র প্রস্তুতির জন্য আমরা সবাই আমেরিকাকে দায়ী করি বা আমেরিকাকে ক্রেডিট দিই। এই কথা সত্য, তাই না? এবং এই আন্দোলনের আগে পরেও বিভিন্ন সময়ে আমেরিকার কথা সেখানে এসেছে, বিশেষ করে সেনাবাহিনীকে ম্যানেজ করা, তাদেরকে একদম ঠায় দাঁড়িয়ে থাকতে বাধ্য করা বা প্রশাসনেও তারা যাতে অফিসাররা খুব বেশি তৎপর না থাকে, এই জিনিসটা কিন্তু আমেরিকার স্যাংশনের ভয়, ভিসা রেস্ট্রিকশন, নানান কারণেই হয়েছে। এই কথা সত্য। কিন্তু তার মধ্যে এই ক্ষমতার পট পরিবর্তনের মাস তিনেকের মধ্যেই আমেরিকারও ক্ষমতার পট পরিবর্তন হয়েছে। ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় এসেছে এবং এই নিয়ে জঙ্গিদের মাথা খারাপ হয়ে গেছে। তো জঙ্গিরা এখন চিন্তা করতেছে, হায় হায় এই কি হলো। এবং এই নির্বাচনের কয়েকদিন আগেই ট্রাম্প, আপনারা জানেন যে বাংলাদেশের হিন্দুদের ওপর, খ্রিস্টানদের ওপর যে অত্যাচার হচ্ছে সেটা নিয়ে একটি টুইট করেছেন এবং তিনি বলেছেন যে বাংলাদেশে একটা বিশৃঙ্খল পরিস্থিতি চলতেছে বর্তমানে এবং যদি তার প্রশাসন ক্ষমতায় থাকতো সেটা হতো না। এবং একই টুইটে তিনি মোদিকে তার বিশেষ বন্ধু হিসাবে অভিহিত করেছেন। তো এইসব বিষয়ে স্বাভাবিকভাবেই জঙ্গিদের মাথা খারাপ হয়ে গেছে। তারা এখন তাল বেতাল বকা শুরু করেছে। এখন তারা আমেরিকাকে কোনো ক্রেডিট দিতে চায় না, যে না না না, এই আন্দোলনে আমেরিকার কোনো ভূমিকা নাই, এই আন্দোলনে আমেরিকা কিছু করে নাই। শোনেন এই জঙ্গি গডফাদার মাহমুদুর রহমান কি বলতেছে। আপনারা অনেকে ট্রাম্পের বিজয়ের কথা বলছেন, যে ট্রাম্পের বিজয়ের পরে অনেকে মনে করতে শুরু করছে যে তারা বোধহয় ক্ষমতায় চলে এসছে। আমাদের বড় শক্তিটা কি জানেন? এই বিপ্লবে বিদেশি কথা সমর্থন ছিল না। এই বিপ্লব সম্পূর্ণভাবে আমাদেরই বিপ্লব। কাজেই ওয়াশিংটনে ট্রাম্প আসলো না, বাইডেন আসলো না, কমলা হ্যারিস আসলো, তাতে আমাদের কিচ্ছু যায় আসে না। যে ইচ্ছা সেই আসতে পারে ওয়াশিংটনের সমর্থনে আমরা বিপ্লব করি নাই। আমরা আমাদের শক্তিতে বিপ্লব করেছি, আমাদের ছাত্র জনতা তাদের শক্তিতে বিপ্লব করেছে। আমরা ওয়াশিংটনকে থোড়াই কেয়ার করি যে ওয়াশিংটনে কে আসলো। ওয়াশিংটনের নির্বাচনে আমাদের কিচ্ছু যায় আসে না। দর্শক, মদন কয় কি, এতক্ষণে তারা আমেরিকা বইলা গেছে। কারণ ওই যে ট্রাম্প বাবার গন্ধ পাইতেছে, ট্রাম্প বাবা আসতেছে, তাদের মাথা খারাপ হয়ে গেছে। এখন তারা তাদের এই যে জঙ্গি যেই সাঙ্গপাঙ্গ আছে এগুলির তো চাঙ্গা রাখতে হইব, এগুলির তো মনোবল অলরেডি ভাঙ্গা গেছে। কারণ আপনারা জানেন যে ট্রাম্প হইছে জঙ্গি বিরোধী একজন নেতা, স্বদেশপ্রেমী একজন নেতা, এবং তিনি দানাই ফানাই পছন্দ করেন না। হি ইজ এ স্ট্রেট শুটার এবং তাদের কাঁপুনি শুরু হয়ে গেছে, এই জন্য এই ধরনের কথা বলতেছে। দেখেন আরেক নষ্ট ব্রাহ্মণেই আমি বলবো যে এই নষ্ট ব্রাহ্মণ কি বলতেছে, দেখেন এইবার। আওয়ামী লীগের নতুন জাতির পিতা ট্রাম্প বন্ধু জিতেছে, আজ বাকশালীদের ঘরে ঘরে আনন্দ, সেই সাথে ইসকনের ঘরে ঘরে আনন্দ। আপনারা তো ট্রাম্পের টুইট দেখেছেন না বাংলাদেশ নিয়ে? ট্রাম্প জিতার জন্য মরিয়া ছিল, তাই সে আরো আবার মুসলিম ভোট টানার কালে চেষ্টা করছিল, হিন্দু ভোট টানার চেষ্টা করছিলই। দেখেন ট্রাম্পের টুইটে গুরুত্ব দেওয়ার কিছু নাই। এই যে কামালা হ্যারিস কেন হারলো জানেন? হারছে আসলে মুসলমান ভোটারদের কারণে। মূলত মুসলমান ভোটার কি ট্রাম্পকে ভোট দিছে? না, সেটা না। আমেরিকান মুসলমানরা মূলত ডেমোক্র্যাটদের ভোট দেয়। কিন্তু এই নির্বাচনের আগে আমেরিকান মুসলিম ভোটারদের মধ্যে গ্রিন পার্টির প্রার্থী জিল স্টেইনের প্রতি সমর্থন উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাইছে। কাউন্সিল অন আমেরিকান ইসলামিক রিলেশনস CAIR এর অক্টোবর মাসে একটা জরিপে দেখা গেছে যে মুসলিম ভোটারদের মধ্যে 42% স্টেইনকে সমর্থন করছে, যেখানে কামালা হ্যারিস পাইছে 41% আর ট্রাম্প পাইছে মাত্র 10% সমর্থন। তো কেন এটা হইল?
জিলস্টেন গাজায় ইসরায়েলের সামরিক অভিযানের বিরুদ্ধে স্পষ্ট অবস্থান নিয়েছিল, যা মুসলিম ভোটারদের মধ্যে তার জনপ্রিয়তা বাড়ায় দিচ্ছে দ্রুততার সাথে। অন্যদিকে কমলা হ্যারিসের ইসরায়েল প্যালেস্টাইন নীতির কারণে কিছু মুসলিম ভোটার তার প্রতি সমর্থন কমায় দিচ্ছে। ডেমোক্রেটিক প্রার্থীদের যেহেতু মুসলিম ভোটাররা সমর্থন দিত ঐতিহাসিকভাবে, এইবার গ্রিন পার্টির প্রতি তাদের সমর্থন বৃদ্ধি পাওয়ায় নির্বাচনের ফলাফলে উল্লেখযোগ্য প্রভাব পড়ছে, বিশেষ করে সুইং স্টেটগুলোতে, মানে যেই স্টেটগুলোতে রিপাবলিকানও জিততে পারে, ডেমোক্রেটও জিততে পারে। অল্প কিছু ভোটের ব্যবধানে এদিক সেদিক হয়ে যায়। আচ্ছা দর্শক, আপনারা তো এতদিনে অভ্যস্ত হয়ে গেছেন এই নষ্ট ব্রাহ্মণ শুনতে শুনতে। এখন তো সে যে আমার যে রাজনীতি বুঝাইলো, আমেরিকার রাজনীতিটা, তো এই রাজনীতির গল্প শুনে আমার মনে হচ্ছে তারে কি দামরা কমু নাকি পাড়া কমু, কোনটা মানাইব তারে, দামরা কইলে নাকি পাড়া কইলে। সে গুলবাজি মারতেছে, আপনাদেরকে রাজনীতি শিখাইতেছে। সে রেজাল্ট কি হয়েছে, ট্রাম্পের যে রেজাল্টটা, সেই রেজাল্টের কথা কিন্তু বলে নাই। ইলেকশন হয়েছে নভেম্বরের 5 তারিখে, রেজাল্টের কথা কিন্তু বলে নাই যে রেজাল্টগুলি কীরকম হয়েছে। সে বলেছে অক্টোবরে একটা জরিপ করেছে। কারা জরিপ করেছে? কাউন্সিল অফ আমেরিকান ইসলামিক রিলেশন, কেআর, CAIR, কাউন্সিল অফ অন আমেরিকান ইসলামিক রিলেশনস। তারা একটা জরিপ করছে যে 42% মুসলমান নাকি জিল স্টাইনকে সমর্থন করতেছে। জরিপে অনেক কথাই বলে, জরিপে তো দেখানো হয়েছে যে হ্যারিস জিতে যাবে, নানানভাবে তারা বোঝানো হয়েছে। মিডিয়া, আমি কয়েকদিন আগেই বলেছি যে মিডিয়ার কি ফাঁসি হওয়া উচিত মিডিয়া, কারণ আইওয়া স্টেটে মনে করেন ডোনাল্ড ট্রাম্প 2016-তে 7% জিতছিল, 2020-এ 5% জিতছে। তারপরে এইবার ইলেকশনের আগের দিন বলল যে সেইখানে নাকি ডোনাল্ড ট্রাম্প 4 পয়েন্টের ব্যবধানে হারবে, এবং রেজাল্ট হয়েছে ডোনাল্ড ট্রাম্প জিতেছে আইওয়াতে 13%-এর ব্যবধানে। একই অবস্থায় নিউ হ্যাম্পশায়ারে বলেছে যে ডোনাল্ড ট্রাম্প নাকি নিউ হ্যাম্পশায়ারে হারবে 28%-এর ব্যবধানে, কিন্তু নিউ হ্যাম্পশায়ারে ডোনাল্ড ট্রাম্প হেরেছে মাত্র 5 পয়েন্টের ব্যবধানে। সো মিডিয়া তো বুঝেনি। তো এই আর কেআর যে করেছে, কাউন্সিল অন আমেরিকান ইসলামিক রিলেশনস, তাদের একটা নির্দিষ্ট এজেন্ডা আছে। তারা বাইডেনের উপর চাপ সৃষ্টি করার জন্য এই একটা ভুয়া একটা জরিপ দেখাইছে যে এই দেখো মুসলমান ভোটাররা ডেমোক্রেটিক পার্টি থেকে চলে যাচ্ছে, 42% ভোটার যাচ্ছে জিল স্টাইনের কাছে, হ্যারিস কিন্তু হেরে যাবে। কিন্তু হ্যারিস কি জিল স্টাইনের ভোটের জন্য হেরেছে? আর কয়জন মুসলমান, আমি ধরে নিলাম যে মিশিগানে মুসলমানদের একটা ভোট আছে, ভালো সংখ্যক একটা ভোট আছে, কিন্তু সেই মুসলমানের ভোটগুলি যদি এই পাড়া বা দামরার কথা অনুযায়ী জিল স্টাইনের পক্ষেই পরে আমি সেই জরিপটা আপনাদেরকে এখন দেখাচ্ছি যে ঘটনাটা কি। দেখেন যে এইখানে জিল স্টাইন কতগুলি ভোট পেয়েছে, জাস্ট ওয়াচ। এই জরিপ না, এটার ইলেকশনের রেজাল্ট, এই রেজাল্টটা আপনাদেরকে পর্যালোচনা করতেছি, একটু দেখেন দর্শক। এই সুইং স্টেটগুলির মধ্যে, সুইং স্টেটগুলি হয়েছে উইসকনসিন, মিশিগান, পেনসিলভেনিয়া, নেভাদা, অ্যারিজোনা এবং জর্জিয়া। এই 7টা স্টেট। আপনার এই 7টা স্টেটের মধ্যে মুসলমান একমাত্র মিশিগানেই উল্লেখযোগ্য পরিমাণে মুসলমান আছে। ওকে, 1-2% ভোটারদের 1-2% মুসলমান আছে। আর কোথাও নাই, অ্যারিজোনাতে নাই, নেভাদাতে নাই, জর্জিয়া সাউদার্ন স্টেট সেটা তো নাইই, তারপরে আপনার পেনসিলভেনিয়াতেও তেমন একটা নাই, একমাত্র মিশিগানে। এবং মিশিগানে যদি আমরা রেজাল্ট দেখি, ডোনাল্ড ট্রাম্প 28,02,428টা ভোট পেয়েছে, কমলা হ্যারিস পেয়েছে 27,20,000। এইখানে ডোনাল্ড ট্রাম্প 80,000 ভোটের ব্যবধানে জিতেছে। আর এই যে এই পাড়া বা দামরা বা নষ্ট ব্রাহ্মণ পিনাকি ভট্টাচার্য, তার রাজনৈতিক জ্ঞান যে শূন্য, খালি যে এই গোলবাজি করে, এটার প্রমাণ তিনি বলেছেন জিল স্টাইনকে মুসলমানরা 42% মুসলিমরা জিল স্টাইনকে ভোট দিয়েছে গ্রিন পার্টির, এবং এই ভোটগুলি যদি হ্যারিস পাইতো তাহলে জিতত। জিল স্টাইন টোটাল ভোট পেয়েছে 44,000, আর ডোনাল্ড ট্রাম্প জিতছে 80,000-এর ভোটের বেশি। জিল স্টাইনের সব ভোটও যদি 44,000 ভোট যদি হ্যারিসের পক্ষে যাইতো, তাহলেও কি হ্যারিস ট্রাম্পকে বিট করতে পারতো? আর জিল স্টাইন হইছে গ্রিন পার্টি। গ্রিন পার্টি মানে হইছে পরিবেশবাদী একটা দল, ঠিক আছে? কবে মুসলমানরা
পরিবেশবাদী হয়েছে। তারপরে এখানে দেখেন রবার্ট কেনেডি ভোট পাইছে 26,000, অথচ সে কিন্তু তার নমিনেশন মানে সে প্রত্যাহার করছে। তাই সে আদালতে পর্যন্ত গেছে যে আমি ডোনাল্ড ট্রাম্পকে সাপোর্ট করতেছি, আমি এই নির্বাচনে দাঁড়াইতে চাই না। তারপরেও মানুষ তারা এখানে 26,000 ভোট দিছে। এই ভোটগুলি যদি সে তার নামটা যদি ব্যালট থেকে সরায় নিত, তাহলে যেহেতু সে ডোনাল্ড ট্রাম্পকে সাপোর্ট করছে, তার সাপোর্টাররা ডোনাল্ড ট্রাম্পকে সাপোর্ট করতো এবং ডোনাল্ড ট্রাম্প আরও বেশি ব্যবধানে পাশ করতে। এখানে মুসলিম ভোটের মানে টোটাল কোনোই গুরুত্ব ছিল না। ওকে, কিন্তু এই পাডারে এগুলো বুঝাইব কেনা। দর্শক, আমি আপনাদেরকে এই কেয়ারেরই কাউন্সিল অন আমেরিকান ইসলামিক রিলেশনস এদের সর্বশেষ যেই জরিপ সেইটাই আমি আপনাদেরকে দেখাই। যদি নভেম্বরের 1 তারিখ 2024 ইলেকশনের মাত্র 4 দিন আগে তাদের জরিপটা হয়েছে, সেইখানে দেখাইছে জিল স্টাইন এবং কমলা হ্যারিস সমানে সমান। জিল স্টাইন 42%, হ্যারিস 41%, অ্যান্ড ট্রাম্প পাচ্ছে 9% মুসলিম ভোট। ওকে, তো ঠিক আছে, সমানে সমানে বুঝলাম। জিল স্টাইন 44% ভোট পাইছে, কিন্তু সবই তো মুসলিম ভোট না, হয়তো অর্ধেক মুসলিম ভোট হবে, কারণ জিল স্টাইন পরিবেশবাদী যেহেতু, এগুলি লিবারেল হোয়াইটরা বা ফিমেলরা এইটাকে সাপোর্ট করে। মনে করেন সেই 44,000-এর মধ্যে 25,000 মুসলিম ভোট ছিল, মনে করেন প্রোটেস্ট ভোট। তারা প্রোটেস্ট করে হ্যারিসকে না দিয়া জিল স্টাইনকে দিছে। এখন এই ভোটগুলি 25,000 যদি হ্যারিসের কাছে যেত, এই ভোটে কি হ্যারিস পাশ করে? সেইখানেও তো অন্তত 50,000 ভোটের ব্যবধানে ফেল করে, তাই না? হারার ব্যবধানটা একটু কমতো। আর যদি এই কেনেডিকে কিন্তু কোনো ভোট দেখানো হচ্ছে না, যে মুসলমানরা কেনেডিকে সমর্থন করে নাই, রবার্ট কেনেডিকে। সুতরাং সেই রবার্ট কেনেডি যেই ভোটগুলি পাইছিল 26,000, সেই ভোটগুলি যদি ট্রাম্পের পক্ষে যাইত, তাহলে ট্রাম্পের বিজয় আরও বেশি বাড়ত। সিম্পল ক্যালকুলেশন না, কিন্তু এই দামরারা এই ক্যালকুলেশন বুঝবে না। তারা পলিটিক্সকে ধর্মীয় কালারে বিশ্লেষণ করার চেষ্টা করবে। পলিটিক্সের মধ্যে, রাজনীতির মধ্যে তারা ধর্ম টেনে আনবে। ভেরি ভেরি স্যাড। দিস ইজ দি ক্যারেক্টারিস্টিক অফ এভরিথিং তারা ধর্মীয় লেন্স থেকে দেখে। দর্শক, সব কিছুকে ধর্মের লেন্সে দেখলে কি চলে? সর্বক্ষেত্রে ধর্ম ঢুকিয়ে দেয় তারা। এটা খুবই স্যাড। এই যে হারলে বলে যে তাদের কারণে হারছে, জিতলে বলে যে তাদের কারণে জিতছে। হিলারি ক্লিন্টনকে, এই মিশিগানেই হিলারি ক্লিন্টনকে 2016 সালে মুসলিমরা ভোট দিয়েছিল 60%। হিলারি কি জিতেছিল? মুসলিমরা ভোট দেওয়ার পরেও তো হিলারি সেই মিশিগানে জিতে নাই, ট্রাম্প জিতেছিল, তাই না? তো অন্যান্য জায়গায়ও ট্রাম্প যে এইবার জিতেছে, একটা ব্রড একটা কোয়ালিশন করে জিতেছে। এইখানে তিনি গত 48 বছরে সবচাইতে বেশি ব্ল্যাক ভোট পেয়েছেন। তিনি যত রিপাবলিকানদের পেয়েছে গত 48 বছরে, তিনি সবচাইতে বেশি ভোট পেয়েছেন। এইবারই প্রথম আমেরিকান নির্বাচনের কোনো প্রেসিডেন্ট প্রার্থী হিস্পানিকদের, স্প্যানিশদের মেজরিটি ভোট পেয়েছেন। আপনারা ভাবতে পারেন, ইয়াং জেনারেশনের ভোট পেয়েছেন। অ্যাক্রস দি বোর্ড এই ইলেকশনটাতে রিপাবলিকানদের জয় জয়কার। সিনেট জিতেছে, কংগ্রেস জিতেছে, গভর্নর জিতেছে, স্টেট লেজিসলেটর জিতেছে, সারা দেশে তাদের জয় জয়কার। এগুলি কি সারা দেশে কয়জন মুসলমান আছে? কয়জন? বাট ট্রাম্পের এই উইনটাকে তারা এখন নিজের উইন দেখতেছে, এইভাবে যে মুসলমানরা ডেমোক্রেটদেরকে ভোট দেয় না, এই জন্য হেরেছে। অ্যাবসার্ড কথাবার্তা। এরপরে শোনেন কি বলতেছে নষ্ট ব্রাহ্মণ। কিন্তু প্রফেসর ইউনুসকে পছন্দ করার কথা না ট্রাম্পের, কারণ প্রফেসর ইউনুস ক্লিন্টন পরিবারের বন্ধু। 2016 সালে হিলারিকে হারায় যখন ট্রাম্প প্রেসিডেন্ট হয়, তখন প্রফেসর ইউনুস যুক্তরাষ্ট্রে ছিলেন। সংবাদ মাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে ডক্টর ইউনুস বলছিলেন যে মার্কিন নির্বাচন ভুল রাজনীতির শিকার হচ্ছে। 2019 সালে একটা আন্তর্জাতিক সম্মেলনে কিছু বাংলাদেশি ডেলিগেটরা ট্রাম্পকে জিজ্ঞেস করছিল যে বাংলাদেশ সম্পর্কে, তো বলছিল যে ওই যে ঢাকার মাইক্রো ফিন্যান্সের লোক কোথায়, শুনছি সে আমাকে হারানোর জন্য হিলারিকে টাকা দিছিল। তাই ব্যক্তিগতভাবে প্রফেসর ইউনুসকে ট্রাম্পের পছন্দ করার কারণ নেই। আবার মোদি কিন্তু ট্রাম্পের বন্ধু। মোদি টুইটও করেছে বন্ধু বইলা,
ট্রাম্পও মোদিকে বন্ধু বলে স্বীকার করে, আবার ইসকনের জন্য বাংলাদেশ নিয়ে টুইটে কিছু বার্তা দেয়। মোদি কি তাদের বাংলাদেশের হারানো সাম্রাজ্য ফিরে পাওয়ার জন্য ট্রাম্পের সাথে কাজ করতে পারে? একটা জিনিস সত্য, ট্রাম্পের বিজয় আওয়ামী লীগকে উৎসাহিত করবে এবং করছে, সন্দেহ নাই। মোদি বাংলাদেশ ইস্যু নিয়ে ট্রাম্পের সাথে আলাপ করতেও পারে, সম্ভাবনা আছে। ইসকন উৎসাহিত হয়ে আরো অ্যাগ্রেসিভ হইতে পারে, সেই সম্ভাবনা আছে পুরাপুরি। তা তো রীতিমতো পায়ে পাড়া দিয়ে মুসলমানদের সাথে ঝগড়া করতে চাই, চিটাগাং যেটা করছে। এবার আসল কথায় আসি, হাসিনারে কে তাড়াইছে? আমেরিকা এসে তাড়াই দিছে, বা হাসিনারে যখন আমরা তাড়াইলাম তখন আমেরিকা এসে রক্ষা করতে পারছে ওরে? দেখছেন নিমক হারাইবা কি কয়, নিমক হারাইবা কি কয়। এতদিন আমরা জানতাম আমেরিকাকে বাপ বাপ বলতো, স্যাংশনের দোষ দিয়ে দিত, ভয় দেখাইতো, এইটা করতো সেইটা করতো। আমেরিকা ওয়াচ করতেছে, আমেরিকার কাছে আমরা এইটা পাঠাইছি সেইটা পাঠাইছি, আমেরিকা আসতেছে, যখন দৌড়বো, কত কথা আমরা শুনেছি। আর এখন কাম হাসিল হয়ে গেছে গা। আর আমেরিকা তো এখন উল্টা গাওয়া শুরু করেছে। আমেরিকা ট্রাম্প এসেছে, স্বাভাবিকভাবেই তারা ভীত যে ট্রাম্পের সাথে যেই মোদি কানেকশন, তারপরে ট্রাম্প নিজেও যে মোটামুটি হিন্দুদের ভালোবাসে, এই সমস্ত জায়গা থেকে তাদের মাথার মধ্যে মাল উঠে গেছে গা, তাদের হাঁটু কাঁপানি শুরু হয়ে গেছে। এখন জনগণকে তাদের এই চাঙ্গা রাখার জন্য আবল তাবল বইলা বুঝাচ্ছে যে ঠান্ডা করো, মাথা ঠান্ডা করো, কোনো ভয় নাই, কোনো অসুবিধা নাই, এটা তো আমরাই করছি, আমেরিকার তো কোনো কীর্তিকলাপ নাই, সুতরাং আমরা আমেরিকারে থোড়াই করি। আচ্ছা, এই যে তার যেই ঝাড়ি জুড়ি বাহাদুরি যত কিছু আছে, এর জবাবটা আমি নিজ মুখে না দিয়ে তার মুখ দিয়েই যদি আমি জবাবটা দেওয়াই তাহলে কেমন লাগে? তাহলে আসুন তার মুখেই তার কথার জবাবগুলি আমরা শুনে নিই, কি বলেন? আমেরিকান প্রেসিডেন্ট বাইডেন চাচ্ছু কাটাল রানীকে একটা পত্র দিচ্ছেন, এই অঞ্চলের ভূ রাজনৈতিক যে খেলা, সেই খেলা আমেরিকা খেলবে, নিজে খেলবে। এই চিঠির মাধ্যমে আমেরিকা সর্বোচ্চ পর্যায়ে জানাই দিল তারা মাঠ ছাড়ে নাই, তারা খেলবে, খেলা হবে। এই খেলা আমেরিকা সরাসরি খেলবে, কারো মাধ্যমে না। এটা ভারতের প্রতি প্রকাশ্য মেসেজ। এতে তো মোদির খুব ভাড়া হয়ে যাওয়ার কথা। হাসিনার উপরে যে ইনভেস্ট করছে রদিয়া, সেটা তো জলে যাওয়ার পুরা সম্ভাবনা। এটা আজব এক চিঠি। চিঠির শুরুতে অদ্ভুত কোন ধরনের সালাম আদাব নাই, সমাপনী শুভেচ্ছাও নাই। শেষের সময় ইলেকশনের পর থেকে ওয়াশিংটন কিন্তু ক্রমাগত বলতেছে এটা ভুয়া নির্বাচন। দেখেন পিটার হাস কিছু বলার আগে কি বলতেছে। As you know, the United States did not find that the elections were free and fair. নির্বাচন ফ্রি এন্ড ফেয়ার হয় নাই, তাই না? এই ভুয়া নির্বাচনের দূষিত ফসলকে অভিনন্দন না জানিয়ে আমেরিকা কাঁঠাল রানীকে তার অবৈধতার কথা স্মরণ করাইয়া দিল। তাছাড়া মনে রেখে চিঠিটা প্রেসিডেন্টের চিঠি। গণতন্ত্র, সমাবেশের স্বাধীনতা, কথা বলার স্বাধীনতা, এগুলো কি? এগুলো আমেরিকার কোর ভ্যালু। এটা আমেরিকার খুবই অন্তরের কথা, অন্তরের মূল্যবোধ। এইগুলোকে যদি ঊর্ধ্বে তুলে ধরে তাহলে আমেরিকা তার গ্লোবাল পজিশন ধরে রাখতে পারবে। এবং একটা স্থিতিশীল গণতান্ত্রিক সরকার থাকলে অ্যান্টি আমেরিকা পজিশন, অ্যান্টি আমেরিকা ভয়েস এটা কম থাকবে যে কোনো জায়গায়। বাংলাদেশে কি ঘটবে, এইখানে আমেরিকান পলিসি ফেল করলো কিনা, সেটার উপরে নির্ভর করতেছে আমেরিকার আভ্যন্তরীণ রাজনীতিতে কি হবে। এবং হাসিনার লোকেরা, এমনকি ইন্ডিয়ানরা বলতেছে এইখানে বাইডেনের পলিসি ব্যর্থ হয়েছে। বলতেছে না? বলতেছে। মুক্ত দুনিয়া মানে আমেরিকা এবং ইউরোপ গণতন্ত্রের জন্য ফাইট করে, কারণ তারা মনে করে গণতন্ত্র হচ্ছে তাদের পরিচয়, এটাই তাদের মহান পরিচয়। পৃথিবীর যেখানেই কেউ গণতন্ত্র চায় সেখানেই তারা রাজনৈতিক, অর্থনৈতিক, সামরিক সাহায্য করে না? করে তো। গণতন্ত্রই তাদের সাম্রাজ্য বিস্তারের কৌশলগত হাতিয়ার। আর সেটা ধ্বংস করেছে আওয়ামী লীগ 1975 একবার, ওর বাপ। তারপরে 2014 থেকে 2023 পর্যন্ত ধ্বংস করেছে, একটার পর একটা ধ্বংস করেছে। কাজেই আওয়ামী লীগের পরিচয় ঠিক হয়ে গেছে। ওই রাশিয়ান কমিউনিস্ট, ওই কম্বোডিয়ার কমিউনিস্ট, ওই আফগানিস্তানের কমিউনিস্ট, তাই ওর পরিচয় ঠিক হয়ে গেছে এবং শাস্তিও ঠিক হয়ে গেছে। আওয়ামী লীগের পতন খুবই সন্নিকটে। হ্যাঁ, তার উপরে আমেরিকার ক্ষমতার উপরে ইন্দুর হইয়া বাঘের সাথে যুদ্ধ করতে গেছে। দুনিয়ার সবচেয়ে শক্তিশালী দেশকে এই হিনোসেসিসের চুপ্পু দেখে নিতে চায়। হ্যাঁ, ওই দেখেছেন ওই বুকে কি যেন করিছে, বসে থাকবার পারে না, ওই দেখে নিবে, শিক্ষা দিবে আমেরিকার। ডোনাল্ড রু একজন বড় মন্ত্রী, তাই না? একটা অথরিটি, সে চিঠি দিছে আওয়ামী লীগরে, সেটারে অসম্মান করিছে। তারপরে আমেরিকা কি আর রাজনৈতিক সমঝোতার কথা কবি? না, ওইটা বন্ধ হয়ে গেছে ওই রাস্তা। আওয়ামী লীগ নিজেই বন্ধ করেছে। এখন তারা চুপ করে থাকবি। এবং
কঠোর শাস্তির পরিকল্পনা করবি, এটা স্বাভাবিক। আপনি হইলেও তাই করতেন, তাই না? ঠিক কিনা বলেন? একটা সর্বগ্রাসী নিষেধাজ্ঞায় পড়বি, বাংলাদেশের ইলেকশন কমিশন পড়বি, ঠোলা পড়বি, ডিজিএফআই পড়বি, আওয়ামী লীগের সব কয়টা ভুয়া ভোটের এমপি পড়বি, ব্যবসায়ীরা পড়বি। হাসিনা শেষ পর্যন্ত স্যাংশনের ডর করতেছে, নিজের মুখেই বলছে তার ধারণা ইলেকশনের আগেই স্যাংশন আসতে পারে, তবে সে মোটামুটি শিওর নির্বাচনের পরে আসবেই। গিয়ে আমেরিকা স্যাংশন দিবি, তো আমেরিকার স্যাংশনে তো ভয় নাই। হাসিনা সরকার নাকি ভয় পায় না, এই সমস্ত নাকি জুজুর ভয়, এটা কইছে আলগা মোমেন্ট। এমনকি হাসিনাও বলছে যে আওয়ামী লীগ কোনো নিষেধাজ্ঞা ভয় পায় না, তাই না? আমেরিকা কি পাড়ার গুন্ডার মাস্তান রে যে টাকা পয়সা দিলে ঠান্ডা হয়ে যাবি? মজা আছে সামনে, খালি খারান। প্রেসিডেন্ট চুপ্পু ঠিকই বুঝিছে, সেজন্য কইছে আমেরিকা শিক্ষা দিবি। এর মানে বুঝিস, প্রেসিডেন্ট করলে সাংবিধানিক পদ, উক দিয়া কাটলারানি কয় যে দরকার হলে যুদ্ধ কর্ম, শিক্ষা দেওয়ার কথা বলার ভার বুঝিস। আমেরিকাকে শিক্ষা দিবি, এটা সাদ্দাম হোসেন বা গাদ্দাফি পর্যন্ত কয় নাই। আর আসিস ঝামেলা মিটে গেছে। হ্যাঁ, আমেরিকার পররাষ্ট্র নীতিতে একটা টার্ম আছে, স্মার্ট পাওয়ার। স্মার্ট বাংলাদেশ না গেলে স্মার্ট পাওয়ার। আমেরিকার তো স্মার্ট পাওয়ার, আর আমাদের কাউয়ার কাওয়া কাওয়া সাউন্ড দেন, জোরে সাউন্ড দেন, আরো জোরে, কান ফাটায় দেন। কাউয়ার কি আছে? স্মার্ট বাংলাদেশ, স্মার্ট পাওয়ার আর স্মার্ট বাংলাদেশ। জয় বাংলা। দর্শক, এইরকম হাজার হাজার ক্লিপ আছে। আমি যদি তার ভিডিও দিয়ে শুধু তার কথার জবাব দেই, ঘন্টার পর ঘন্টা শত শত ভিডিও করা যাবে। আমেরিকার কি স্তুতি এবং এই সমস্ত কথা দিয়ে কি বুঝলেন আপনারা? বোঝে রাইট, সব বোঝে। আমেরিকা কি পারে আর কি পারে না সেইটা কিন্তু সবই সে বোঝে, কিন্তু এখন সে না বোঝার বান করতেছে। কিন্তু তাতে কি পার পাবে? তারপরে দেখেন সে কি বলতেছে। আমাকে কেউ কেউ বলে অ্যানার্কিস্ট, আমি নাকি দেশের স্থিতিশীলতা চাই না। ওই আপনাদের স্থিতিশীলতা ট্রাম্পরা এসে এইভাবে হান্দাই দেবে পিছনে, বুঝছেন? তো দর্শক, সে অ্যানার্কিস্ট কিনা এইটা বোঝার জন্য আমরা একটা ভিডিও দেখি, তার কথাই শুনি, তারপরে আমরা বিবেচনা করি যে সে অ্যানার্কিস্ট কিনা। যে কাজ করবেন তার সামাজিক সম্মতি আছে কিনা দেখবেন। আমরা মুজিবের ভাস্কর্য ভাঙছি, সামাজিক সম্মতি আছে। আমরা সবগুলা ভাঙবো, সামাজিক সম্মতি আছে। আমরা 32 নম্বর মাটির সাথে মিশাই দেব, সামাজিক সম্মতি আছে। আমরা পুলিশ মাইরা পা উপরের দিকে, মাথা নিচের দিকে টেঙে রাখছি, সামাজিক সম্মতি আছে। দর্শক, এইটা যদি অ্যানার্কিস্ট না হয় তাহলে অ্যানার্কিস্ট কে বলুন তো? এই যে আইন শৃঙ্খলা বাহিনী পুলিশকে উত্তা করে ঝুলাই রাখা, সামাজিক সম্মতি থাকলেই আপনি যা কিছু করবেন। সামাজিক সম্মতি আছে চোরকে পিটাইতে হবে, আপনি মাইরা ফেলাইবেন। সামাজিক সম্মতি আছে আরেকজনের বউ লয়ে যাবেন, আপনি করতে পারবেন। সামাজিক সম্মতি আছে ব্যাংক লুট করবেন, এটা আপনি করতে পারবেন। মানে এইটাকে অ্যানার্কি বলে না? তো এই হালায় তো এইখানেও একটা বোধাই, একদম আস্তা একটা বোধাই, আস্তা একটা দামরা। তো দর্শক, আপনারা তো অনেক বক শুনলেন, তো এইবার আমরা আসল কথায় আসি। ইউরোপে ফ্যাসিবাদ মাথা চারা দিচ্ছে, এই ট্র্যাডিশনে ফিরতে চাওয়াটা ফ্যাসিবাদের উত্থানের ঠিক আগের পর্যায়ে। সারা দুনিয়া বিপর্যস্ত, বুঝতে পারতেছে না কেন দেশে দেশে এইভাবে ফ্যাসিবাদের পদধ্বনি শোনা যাচ্ছে, কেন ফ্যাসিস্টরা জিতে যাচ্ছে, কেন উগ্র ডানপন্থীরা জিতে যাচ্ছে, কেন এবার ট্রাম্পকে দিচ্ছে ভোট। তারা বুঝতে পারতেছে না, এটা জনতা যারা ভোট দিচ্ছে, সাধারণ জনতা, সাধারণ মানুষ ট্রাম্পকে ভোট দিচ্ছে। ট্রাম্প কেন জিতলো? দেশে দেশে কেন ফ্যাসিবাদের উত্থান হচ্ছে? কেন ট্রাম্পের মতো ফ্যাসিস্টকে জনগণ ভোট দিচ্ছে? ইউরোপে কেন ফ্যাসিবাদের উত্থান হচ্ছে? তুমি বুঝো না বাবু, না? তুমি ফিডার খাও। ট্রাম্প জিতেছে নিরঙ্কুশভাবে সকল মানুষের, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, আস্তিক, নাস্তিক, ধনী, দরিদ্র, সাদা, কালো, ব্রাউন, everybody voted for Trump. No, Muslims did not vote for Trump. They did not support Trump. Except them, everybody voted for Trump, supported Trump, এবং তারা উইন হয়েছে। আমি বলবো না যে মুসলিমরা একেবারেই ভোট দেয় নাই, দিয়েছে, কিন্তু অন্যান্য গোষ্ঠীর চাইতে সবচাইতে কম দিয়েছে ট্রাম্পকে। সো তারপরেও ট্রাম্প জিতেছে। দেশে দেশে ফ্যাসিবাদের উত্থান হইতেছে তুমি বলছো,
তুমি এটার ভুল ব্যাখ্যা দিয়ে আবার এটার ফায়দা লোটারও চেষ্টা করতেছ। হ্যাঁ, আমরাও কিন্তু ট্র্যাডিশন ফিরতে চাইছি। আমাদের এই জুলাই আগস্ট বিপ্লবের একটা মূল চালিকা শক্তি ছিল ধর্ম, ইসলাম। ইসলামী শক্তির একটা ব্যাপক অংশগ্রহণ ছিল এবং এর ভেতরের মূল চালিকা শক্তি ছিল ইসলাম, ইসলামী চেতনা। গোজামিল বাবা কয় কি ভাবতে পারছেন? ইসলামের এই বাংলাদেশে যে ইসলামী বিপ্লব হয়ে গেল, এইটার সাথে তারা ট্রাম্পের বিজয়, ইউরোপে ফেসিবাদের উত্থান, এইগুলিকে তারা ইকুয়েট করতেছে। ন ইসলামের কারণেই আমি বলবো যে ট্রাম্পের বিজয় হয়েছে। ইসলামের কারণেই ইউরোপ ফেসিবাদের দিকে ঝুঁকছে। আপনাদের নিশ্চয়ই মনে আছে, এই নেদারল্যান্ডে গিয়ার্ড ওয়াইল্ডার্সের রাইট উইং পার্টি, ফ্রিডম পার্টি অফ নেদারল্যান্ডস, তারা কি করেছে? তাদের ম্যানিফেস্টোই ছিল সেইখানকার মসজিদ এবং মাদ্রাসা বন্ধ করে দিবে, সেইখানে মুসলমানদেরকে তাদের দেশে ঢুকতে দেওয়া হবে না, কোরআন নিষিদ্ধ করা হবে, এবং যারা নিজেদেরকে বলে যে মুসলিম কালচার শ্রেষ্ঠ কালচার, তাদেরকে মুসলমান দেশে চলে যেতে হবে। জর্জিও মেলোনি ইটালিতে প্রাইম মিনিস্টার জিতেছে, তাই না? একটা ফ্রেঞ্চ পার্টি, তার বক্তব্য কী ছিল? যে ইটালিতে নতুন কোনো মসজিদ আর তৈরি হতে পারবে না, এবং কোনো মসজিদ হওয়ার আগে টাকা কোত্থেকে আসে সেটা তাদেরকে জানতে হবে, এবং ইটালিয়ান মসজিদে খুতবা দিতে হবে ইটালিয়ান ভাষায়, যাতে ইটালিয়ানরা জানে কি বলা হচ্ছে। অস্ট্রিয়া এমন একটা দেশ সবসময় লিবারেল ছিল, সেই অস্ট্রিয়াতেও কনজারভেটিভরা জিতে গেছে। জার্মানিতে রাইট উইংরা জিতে গেছে, এবং আমেরিকার কথা আপনারা নাই বললাম। আমেরিকাতে তো মুসলমানরা চিল্লায়া বলেছে যে ডোনাল্ড ট্রাম্প নাকি হিটলার, এবং এখন ডোনাল্ড ট্রাম্প পাস হওয়ার পরে এখন কিন্তু সবাই ভীত আছে যে তাদেরকে দেশে পাঠায় দেবে, তাদেরকে ফেরত পাঠায় দেবে। এবং এই ট্রাম্প কিন্তু বলেছে যে রিভার ফ্রম দি রিভার টু দি সি, প্যালেস্টিনিয়ান ইন্তিফাদা, হামাস, আমরা অতিষ্ঠ হয়ে পড়েছি, আমরা অতিষ্ঠ হয়ে পড়েছি, সারা বিশ্ব অতিষ্ঠ হয়ে পড়েছে, আমরা এই ক্যান্সারকে নির্মূল করে দেব। এক্স্যাক্টলি দিস ইজ দি রিজন, বিকজ অফ ইসলাম, নট ফর ইসলাম, বিকজ অফ ইসলাম প্রত্যেকটা দেশে এই ফেসিবাদের রাইজ হচ্ছে, বিকজ তারা অতিষ্ঠ হয়ে গেছে, তাদের সংস্কৃতি ধ্বংস হয়ে যাচ্ছে, তাদের জীবনযাত্রা ধ্বংস হয়ে যাচ্ছে, তারা সেটা আর করতে দিতে চায় না। দে ওয়ান্ট টু টেক control of their own lives. They are tired of radical Islam, and that is what is exactly happening across the world. Radical Islam বিশ্বের জন্য একটা ক্যান্সার, এবং এই ক্যান্সার নির্মূল করতে এই মুহূর্তে সারা বিশ্ব বদ্ধপরিকর। এমনকি ফ্রান্সেও এই যে নষ্টব্রাহ্মণ যেই দেশে থাকে, সেই ফ্রান্সেও মেরিন লাপেনের কনজারভেটিভ ন্যাশনাল র্যালি পার্টি কিন্তু গণেশ উল্টায় দিচ্ছিল, তাই না? কিন্তু সব লিবারেলরা একজোট হয়ে শেষ পর্যন্ত মেরিন লাপেনের ন্যাশনাল র্যালি পার্টির জয়যাত্রাকে থামিয়ে দিয়েছে। কিন্তু এটা কিন্তু থামিয়ে দিয়েছে, একবারে স্তব্ধ করে দেয়নি। তারা কিন্তু একদিন না একদিন ফিরে আসবে, এবং খুব শীঘ্রই আসবে। তাদেরকে বেশি দিন থামিয়ে রাখা যাবে না, তাদের জয় রথ বেশি দিন পোস্টপন করে রাখা যাবে না। এবং তখন দেখবেন যে এই নষ্ট ব্রাহ্মণরাও উষ্টা দিয়া বাংলাদেশে পাঠায় দিছে। বাংলাদেশ যত পিছাবে বা ইসলামিক বিশ্ব যত পিছিয়ে যাবে, পৃথিবী তত এগিয়ে যাবে। ইউ হ্যাভ টু, আপনি যত লো হবেন আমি তত হাই হব, এইটাই কিন্তু ধ্রুব সত্য, এইটাই কিন্তু পৃথিবীর নিয়ম। সুতরাং আপনারা যত আস্তাকুরের দিকে, অন্ধকারের দিকে যাবেন, আমাদের জীবনটা তত আলোকিত মনে হবে। সো এই নষ্ট ব্রাহ্মণ যে শুধু নষ্ট ওই ব্রাহ্মণই, তার সব কিছুই নষ্ট। তা না হলে এই ভুলভাল ব্যাখ্যা দিয়ে মানুষকে মগজ দোলাই করার চেষ্টা করতো না, তা না হলে জঙ্গিদেরকে তাজা রাখার ব্যর্থ চেষ্টা তিনি করতেন না, উদ্বুদ্ধ করার চেষ্টা করতেন না। কারণ টান পড়ে গেছে, ভাটা এসে গেছে, খুব শীঘ্রই সেটা টের পাবে। আর ডোনাল্ড ট্রাম্প কি করতে পারে? ইন্ডিয়া মনে করতেছে তারা রাম রাজত্ব কায়েম করবে, তাদের সেই উৎসে ফিরে যাবে। ট্রাম্প চাচ্ছে আমেরিকাকে গ্রেট করবে আবারও আগের মতো। এই রাস্তায় আছে ইউরোপ।
ট্রাম্পকে ভয় লাগে না, ভয় পাও, এখন মোদিকেও ভয় পাওয়া শুরু করেছ। আচ্ছা, ইউরোপকেও ভয় পাইতেছ। বিষয়টা কি? বিষয়টা খুব ইজি। তারা সব বুঝে, কিন্তু না বুঝার বান করে আছে, না বুঝার বান করে আছে। আর ওই যে ইসলাম সবসময় বলে যে আমাদের কারণে হয়েছে, যে তাদের চারিদিকেই পৃথিবীটা ঘুরে, সেইভাবে না, তাদের বিপরীতেও পৃথিবীটা ঘুরে। আপনাদের নিশ্চয়ই মনে আছে রোনাল্ড রিগানের সেই 1980 সালের বিজয়ের কথা। দীর্ঘদিন ইরানে কিন্তু 452 দিনের মতো আমেরিকান জিম্মিদেরকে, হোস্টেজদেরকে রাখা হয়েছিল ইসলামী বিপ্লবের পরে, এবং সেটা জিম্মি কার্টার আমলে, দুর্বল সরকার, মানুষ অত পাত্তা দেয় নাই। কিন্তু যখন রোনাল্ড রিগান ইলেকশন করে, তখন তিনি বলেছিলেন যে আমি যেদিন প্রেসিডেন্ট হব সেই প্রথম দিনেই এই হোস্টেজরা, এই জিম্মিদেরকে ছেড়ে দিতে হবে, আলটিমেটাম দিয়েছিলেন। সেই তিনি ক্যান্ডিডেট হওয়ার সময় প্রতিশ্রুতি দিয়েছিলেন আমেরিকাবাসীকে, এবং ব্যাপক ভোটে আমেরিকানরা তাকে বিজয়ী করেছিল। কিন্তু ঘটনা কি জানেন? তিনি যেদিন শপথ নেবেন তার কয়েক ঘন্টা আগে ইরান সেই জিম্মিদের ছেড়ে দিয়েছিল। সুতরাং এই ট্রাম্প, তিনি কিন্তু মুসলিম ব্যানের, মুসলিম আমেরিকায় আসা বন্ধ করে দিবেন, ব্যান করবেন বলে কিন্তু প্রথমবার ক্ষমতায় এসেছিলেন, এবং তিনি চেষ্টা করেছিলেন। কিন্তু তার মধ্যে তার দলে অনেক লোক ছিল, তার অ্যাডমিনিস্ট্রেশনে তিনি বড় বড় জাদ্রের লোক এনেছিলেন, যারা ট্রাম্পের কাজকে থামানোর চেষ্টা করেছে, ট্রাম্পকে অনেক কিছু করতে দেয় নাই। এইবার ট্রাম্প বলেছে যে আমি ওই এক্সপার্ট দরকার নাই, যিনি আমার প্রতি লয়াল থাকবেন, এবং লয়ালটি হয়েছে প্রথম লিটমাস টেস্ট। তাকে ফার্স্ট লয়াল হইতে হবে, তারপরে তাকে দক্ষ হইতে হবে। আগেরবার যেটা তিনি করেছিলেন, যে তিনি লয়ালটি চেক করেন নাই, তিনি দক্ষতা দেখেছেন যে এই মানুষটা দক্ষ কিনা, তাদেরকে হায়ার করেছেন। পরে দেখা গেছে যে তার অনেক কাজ তলে তলে গোপনে তারা আটকে দিয়েছে, এমনকি সংবাদপত্রে আর্টিকেলও ছেপেছে যে আমরা হোয়াইট হাউসে আছি, নাম প্রকাশ না করে আর কি, অজ্ঞাত নামে, যে আমরা হোয়াইট হাউসে আছি, আমরা এই দেশকে রক্ষা করব, ট্রাম্পের অনেক কাজ আমরা নস্যাৎ করে দিচ্ছি, এরকম এসেছে। তো এইবার তিনি এমনভাবে লোকজনকে নিয়োগ দেবেন যারা নাকি তার প্রতি লয়াল, এবং তিনি যা করতে চান সেটা করবেন। এবং আমরা সেটার সিজমিক শিফটটা আমরা দেখতে পাচ্ছি, যে চারিদিকে কাঁপানোই শুরু হয়ে গেছে। 48 ঘন্টাও পার হয় নাই, ডোনাল্ড ট্রাম্প কিন্তু এখনও আগামী 20 তারিখে উনি প্রেসিডেন্টের শপথ নেবেন। ইলেকশনের 48 ঘন্টাও পার হয় নাই, কাতার হামাস সন্ত্রাসীদেরকে বলে দিয়েছে যে তারা কাতারে থাকতে পারবে না, কাতার থেকে বের করে দেওয়ার নোটিশ দিয়ে দিয়েছে। নর্থ কোরিয়া কিছুদিন পর পর খালি পটকা ফুটাইতো, তাই না? ট্রাম্পের আমলে কিন্তু তারা ওই যে কোনো টেস্ট মেস্ট করে নাই, কোনো পটকা টটকা ফুটায় নাই, কারণ ট্রাম্প বলে দিচ্ছে যে তোমার যা আছে তার চাইতে অনেক বড় আমার আছে, সো বি কেয়ারফুল, একটা মাইরা ফিনিশ করে দিব। ট্রাম্পের আমলে পটকা ফুটায় নাই, ভালোই চলছিল, যুদ্ধ বিগ্রহ কম ছিল পৃথিবীতে। তো এইবারও কিন্তু এখনও আমরা এই যে ইলেকশনের পরে নর্থ কোরিয়ার পটকা ফুটায় না, আর কিছু কইতেছেও না। হামাস তারা ঘুম থেকে রাতারাতি জেগে উঠছে, তারা বলছে যে এই যুদ্ধ তারা বন্ধ চায়, এই যুদ্ধ তারা শেষ দেখতে চায়। তালিবান, আফগানিস্তানের তালিবান বলছে যে তারা আমেরিকার কাছে শান্তি চায়, তারা কোনো যুদ্ধ চায় না, তারা শান্তি চায়, এবং বলছে আমেরিকাকে অনুরোধ জানাইছে তাদেরকে টেরোরিস্ট লিস্ট থেকে তাদের নামটা বাতিল করে দিতে, তাদের উইথড্র করতে, যে তারা শান্তিতে থাকতে চায়। সৌদি আরব হামাসকে বলছে যে তাদের দেশে তারা থাকতে পারবে না, তাদেরকে কিক আউট করে দিচ্ছে। ইউরোপিয়ান ইউনিয়ন আমেরিকারে বলছে যে আমরা রাশিয়ার কাছ থেকে তেল গ্যাস কিনবো না, আমেরিকাকে বলছে যে তোমরা আমাদেরকে এলএনজি দাও। তারপরে স্টক মার্কেটের অবস্থা আপনারা জানেন, আমেরিকার ঐতিহাসিক স্মরণকালের মধ্যে সবচাইতে বেশি হাইয়েস্ট স্টক মার্কেট জাম্প করছে, অর্থনীতিতে একটা জোশ চলে আসছে, মানুষ স্বপ্ন দেখা শুরু করছে। এগুলি কিন্তু ট্রাম্প ফ্যাক্টর। রাশিয়া বলেছে যে তারা ওয়েস্টার্ন সিভিলাইজেশন তাদের শত্রু না। এতদিন কিন্তু ওয়েস্টের বিরুদ্ধে রাশিয়া অনেক কিছু বলেছে, রাশিয়া এবার বলছে ওয়েস্টার্ন সিভিলাইজেশন তারা
মানে তাদের শত্রু না। তারা ইউক্রেনের সাথে শান্তি চুক্তি করার জন্য ইগারলি ওয়েট করতেছে এবং আশা করতেছে যে এইটা একটা এবার যুদ্ধ শেষ হবে। এইটা হচ্ছে রাশিয়ার বক্তব্য। চায়না বলতেছে যে আমেরিকার সাথে তারা পিসফুলি থাকতে চায়, কোএক্সিস্ট করতে চায় পিসফুলি, এবং তারা আমেরিকার জনগণকে রেসপেক্ট করে। দিস ইজ ট্রাম্পিক ইফেক্ট। ওকে, এখন বাংলাদেশের জঙ্গিরা যদি মনে করে যে ট্রাম্প কি করব, মোদি কি করব, সময় আসতেছে বুঝবা। তো দর্শক, এই পর্যন্তই। সকলেই ভালো থাকবেন। নমস্কার।